1947 সালের আগে আমাদের ভারতবর্ষের মানচিত্র যদি আমরা দেখি, তাহলে দেখব যে আহ, পুরো একসাথে যদি সব দেশগুলো থাকতো তাহলে হয়তো এই বিশ্ব শাসন করতে পারতো। ভারতবর্ষ অনেক শক্তিশালী একটা দেশে পরিণত হতো। ব্রিটিশদের হয়তো সেই তীক্ষ্ণ বুদ্ধিতে আজকে ডিফারেন্সিয়েশন আমাদের ভারতবর্ষকে ভাগ করেছে, খণ্ড খণ্ড করেছে, স্বাধীনতা এসছে। 1938-40-এর ওই সময় থেকে কিন্তু পাকিস্তান, এই নামটা মুসলিম লীগ দ্বারা তার লাহোর অধিবেশনে আস্তে আস্তে প্রচার পেতে থাকে চৌধুরী রহমত আলীর মাধ্যমে। অনেক স্বাধীনতা আগের যে ইতিহাস বা অনেক পুরনো যে কাহিনী সেটাই যাচ্ছি না। স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের কি কন্ডিশন ছিল, স্বাধীনতা 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার আগে আমরা যদি দেখি, লর্ড মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনার মাধ্যমেই কিন্তু আহ, স্যার সিরিল র্যাটক্লিফ ওনার উপর দায়িত্ব আসে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারণ করার। তো এই সমগ্র ভারতবর্ষের ম্যাপ পরিদর্শন কিন্তু উনি আহ, কাছে গিয়ে বা ওখানে গিয়ে স্পটে গিয়ে কিন্তু উনি সীমানা টানেননি, এবং সীমানা এমন ভাবে উনি টেনেছেন সাধারণ মানুষের উপরে কিন্তু অনেক সমস্যা এসেছে। আজকে ভারত এবং পাকিস্তানের যে সীমানাটা আমরা দেখছি, যে স্যার সিরিল র্যাটক্লিফের মাধ্যমে উনি এই সীমানাটাই উপস্থাপনা করেছিলেন। সেখানে আমরা দেখব যে এখানে পশ্চিম পাকিস্তান এবং এদিকে পূর্ব পাকিস্তান, যে অঞ্চলটি এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে স্যার সিরিল র্যাটক্লিফ এই সীমানা দেয়, যেটাকে র্যাটক্লিফ লাইন এখনো পর্যন্ত বলা হয়, র্যাটক্লিফ লাইন। অর্থাৎ এই দুটো দেশের বর্ডার লাইন। ভারত এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই লাইনটাও যে বর্ডার লাইন, এবং পাকিস্তান এবং ভারতের যে বর্ডার লাইন, সেটি কিন্তু র্যাটক্লিফ লাইন, অর্থাৎ র্যাটক্লিফ এই লাইনটি টেনেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে ভাগ হওয়ার পর 1947-এর 14 আগস্ট রাতে, 14 আগস্ট রাতে লর্ড মাউন্ট ব্যাটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সেজন্য ওদের 14 আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। এবং আমাদের ভারত 15 আগস্ট, অর্থাৎ 14 আগস্টের শেষ রাতের দিকে, যখন 15 আগস্ট পড়ে গেছে, তো স্বাধীনতা লাভ করে, নতুন দেশের দুটো দেশের জন্ম হয়, দুটো দেশই নতুন জন্ম হয়। এবং আমাদের ভারতের স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং পাকিস্তানের রাষ্ট্রপতির ক্ষমতা ধারণ করেন আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহ, এবং পরবর্তীকালে আমরা জানি প্রধানমন্ত্রীর পদ চৌধুরী রহমত আলী। তো দুটো দেশ ভারত এবং পাকিস্তান 1947 সাল সবে জন্ম নিয়েছে ব্রিটিশদের হাত থেকে। বহু লড়াই, সেই লড়াই তো আমরা প্রত্যেকে জানি। এবং এই দুটো দেশে জন্ম নেওয়ার পর কোন কোন সমস্যার সম্মুখীন হলো বিশেষত আমাদের ভারতবর্ষ, দুই দেশে কিন্তু ব্রিটিশরা একটা আগুন লাগিয়ে দেওয়া বলা যেতে পারে, যে এখান থেকে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ বা এখান থেকে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিশেষত সেন্সিটিভ পোর্শন পাঞ্জাব, এই টোটাল রিজিয়নটা কিন্তু পাঞ্জাব ওদের। পাকিস্তানেও এটা হচ্ছে, পাকিস্তানের বর্তমানে পাঞ্জাবের দুটো ভাগ হয়ে যাওয়ায়, যেমন বাংলা দুটো ভাগ হয়েছে, পাঞ্জাবও কিন্তু দুটো ভাগ হয়েছে, বাংলা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, যেটা প্রথমে এটা পূর্ব পাকিস্তান নাম নেয়। এবং পাঞ্জাবও কিন্তু বড় রাজ্য হিসাবে, পাকিস্তানে অনেকটা অংশ পাঞ্জাবে আছে, পাকিস্তানে আছে পাঞ্জাবের, এবং পাঞ্জাবের অনেকটা অংশ ভারতে আছে। খুব সেন্সিটিভ এই দুটো পোর্শনে কিন্তু দাঙ্গা হাঙ্গামা চলে। প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে কিন্তু দেশ ছেড়ে, অর্থাৎ যেখানে জন্ম ভিটে, যেখানে বাড়ি ঘরদোর সংসার তার পরিবেশ, পাকিস্তান থেকে ভারতে চলে আসে বহু মানুষ সমস্ত কিছু ছেড়ে, এবং ভারত থেকে বহু মানুষ পাকিস্তানে চলে যায় তাদের সমস্ত কিছু ছেড়ে, শুধুমাত্র একটা পোটলা পুটলি নিয়ে কিন্তু উদ্বাস্তু হয়ে চলে যায়। এটা খুবই বেদনাদায়ক এবং মর্মান্তিক বিষয়। দাঙ্গা হাঙ্গামা চলতে থাকে এই পাঞ্জাব পোর্শন এবং এই বাংলা পোর্শনের মধ্যে, প্রচুর সেন্সিটিভ পোর্শন। এবং আমরা জানি পরবর্তীকালে দুই দেশের তত্ত্বাবধানে চৌধুরী রহমত আলী এবং নেহরু
এই নেহেরু এবং লিয়াকত চুক্তি হয়, একটি দলিল অন্তর্ভুক্ত হয়। তারা পরবর্তীকালে সবে একটা দেশ জন্মেছে, টাকা পয়সা অর্থনৈতিক দিক দিয়ে সবল নয়, এতগুলো মানুষকে তাদের প্রয়োজনীয় সুবিধা দেওয়া, তাদেরকে নতুন সেটেলমেন্ট দেওয়া দুটো দেশের পক্ষেই কিন্তু অসুবিধাজনক ছিল। এবারে আসি পরবর্তী বিষয়, যে আমাদের ভারতবর্ষে দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত ভারতের সাথে যুক্ত হতে চাইছে না। এটা একটা বিরাট সেন্সিটিভ ব্যাপার। ভারতের মধ্যে আছে কিন্তু ভারতের সাথে বা পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে না। এরকম জায়গা কোনগুলো? একটা হচ্ছে কাশ্মীর, একটা হচ্ছে জুনাগড়। জুনাগড় গুজরাটের এই পোর্শনটায় রয়েছে জুনাগড়, এবং হায়দ্রাবাদ। আমরা জানি শক্তিশালী একটা রাষ্ট্র বা রাজ্য হিসেবে, শক্তিশালী একটা রাজ্য হিসেবে সর্বদাই হায়দ্রাবাদের নাম ইতিহাসের পাতায় আমরা পড়েছি। এবং কাশ্মীর আর জুনাগড় এই তিনটে রাজ্য কিন্তু ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে না। প্রথমে আমরা আসি কাশ্মীরে। কাশ্মীরের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মুসলিম। তাদের রাজা ছিল হরি সিং, কাশ্মীরের রাজা ছিল হরি সিং। আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে তাদের কাছে বারবার বার্তা পাঠানো হয় আমাদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কোঅপারেশন ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে তারা স্বাধীনভাবে থাকতে চাইছে, তারা আলাদা থাকতে চাইছে, তারা কোঅপারেশন করছেন না। তো এই মতাবস্থায় 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর, 22 অক্টোবর 1947, 22 অক্টোবর পাকিস্তানের সেনা বাহিনী কাশ্মীরে অ্যাটাক করে দিয়েছে। আমরা জানি ভূস্বর্গ, ভারতের ভূস্বর্গ, এমনকি পৃথিবীর অন্যতম সৌন্দর্যপরায়ণ স্থান হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে তো মানে বলে শেষ করা যায় না। সেই জায়গায় পাকিস্তানের সবে তৈরি করা সেনাবাহিনী কিন্তু কাশ্মীরে অ্যাটাক করে দিয়েছে। এদিকে রাজা হরি সিং কিন্তু ভারতের সাথে যুক্ত হয়নি। রাজা হরি সিং এখন এবার তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজা হরি সিং এবার বিপদে পড়েছে, যে পাকিস্তান থেকে অ্যাটাক। তখন রাজা হরি সিং মারফত জওহরলাল নেহরুর সাথে কথা হয় এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে, সর্দার বল্লভভাই প্যাটেল আমরা জানি আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল, ওনার তত্ত্বাবধানে একটা সেনা অভিযান চলে। পাকিস্তান এবং ভারতের সেনাদের মধ্যে যুদ্ধ হয়, সেন্সিটিভ। আবার একটা বিষয়, 1945 খ্রিস্টাব্দে সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। সারা বিশ্ব 1939 থেকে 45 পর্যন্ত সারা বিশ্বে নাজেহাল অবস্থা, ইকোনমি ডাউন। এদিকে জাপানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ, ওয়ার্ল্ড ওয়াইজ একটা আতঙ্ক। তার উপরে আবার নতুন তৈরি হওয়া দুটো দেশ স্বাধীনতা প্রাপ্ত, তারা আবার যুদ্ধ জড়িত হয়ে গেছে, ইস্যু কাশ্মীর। আবার ইউএনওকে আসতে হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ, যারা শান্তির বার্তা আন্তর্জাতিক ক্ষেত্রে রাখতে চাইছে। তারা এগিয়ে এলো যে কাশ্মীর এবং ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সেন্সিটিভ লড়াই হচ্ছে সেটাকে থামাতে হবে। 1948 সালে 31 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 1 বছর ওভার হয়ে গেছে যুদ্ধ এখানে চলছে। 1948-এ 31 ডিসেম্বর ইউএনও মারফত একটা চুক্তি করা হয় এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন তো ছিল, যেহেতু সমস্যাটা কাশ্মীর নিয়ে। কাশ্মীরের অনেকটা জায়গায় পাকিস্তান দখল করেছে, যেটাকে নাম দিয়েছে আজাদ কাশ্মীর। এবং সেই লড়াই জোর ঝামেলা বন্ধ করার জন্য ইউএন এর তরফ থেকে একটি সীমানা টানা হয়, যেটাকে নাম দেওয়া হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে, অর্থাৎ ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর, এই দুটোর সীমানা খুব সেন্সিটিভ সীমানা। আমাদের যতগুলো বর্ডার আছে, আফগানিস্তানের সাথে ডুরান লাইন, বাংলাদেশের সাথে র্যাডক্লিফ লাইন, চায়নার সাথে ম্যাকমোহন লাইন, আর এদিকে তো র্যাডক্লিফ রয়েছে। তো যতগুলো সীমানা আছে না কেন, সব থেকে সেন্সিটিভ কিন্তু এলওসি, লাইন অফ কন্ট্রোল। সেখানে আমাদের সেনারা কিভাবে পাহারা দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করছে, এত
মাইনাস টেম্পারেচার কাশ্মীরের এই পোর্শনে, এখানে কারাকোরাম, সিয়াচেন, সেখানে পর্যন্ত কিন্তু আমাদের সেনারা দিনের পর দিন, আজকে আমরা কিভাবে রয়েছি সুস্থভাবে বা বিদেশি শক্তির আক্রমণের থেকে আমাদের সেনাদের জন্য এই সেন্সিটিভ পোর্শন গুলোতে কিন্তু তারা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমাদের সাধারণ মানুষগুলো ভালো থাকে। এদিকে সেন্সিটিভ এই যে এলওসি, চায়নাও কিন্তু পাকিস্তানের ইন্ধনে বা নিজেদের জন্য ওরাও কিন্তু লাদাখের বেশ কিছু অংশ দখল করে, এখানেও লড়াই চলে। সেখানেও কিন্তু একটা সীমানা আসে, ম্যাকমোহন লাইন, যেটা ভারত এবং চায়নার মাঝখানে অবস্থিত, সেটা ছাড়াও লাদাখে এক সীমানা আসে যেটাকে বলা হয় LAC, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পরবর্তীকালে এই সমস্ত বিষয় কিন্তু চলছে। তো যাই হোক, এখানে আন্তর্জাতিক মীমাংসা একটা হলো, আপাতত এর ইন্ধন তো এখনো পর্যন্ত চলছে, আমরা সবাই জানি। এবার আমরা আসি আমাদের হায়দ্রাবাদে, বড় রাজ্য হায়দ্রাবাদ কিন্তু ভারত বা পাকিস্তান কারোর সাথে যুক্ত হতে চাইছে না, আবার সেম ইস্যু। হায়দ্রাবাদের নিজাম রয়েছে, তৎকালীন সময় আমরা ওসমান আলী খানের নাম শুনেছি, নিজাম পদ ধারণ করে রয়েছে। এবং আরো একটা বিষয় সম্পর্কে আমরা বলে রাখি যে কাসিম রিজভী নামে একজন, তিনি একটা বলা যেতে পারে যে একটা দাঙ্গা বাহিনী রাজাকার নামে, এটা হায়দ্রাবাদে রয়েছে। আরেকটা ইস্যু যে হায়দ্রাবাদের প্রায় 87% মানুষ কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, এবং এই যে রাজাকার যে বাহিনী, দাঙ্গা বাহিনী, তাদের অত্যাচার এখানে চলতে থাকে, এরা ভারতের সাথে যুক্ত হতে থাকে চায়। কিন্তু এই যে ওসমান আলী বা এই যে আমাদের কাসিম রিজভী, এরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে, এখান থেকে এরা বন্দুক নেয়, বোমা বারুদ নেয় এবং কোনোভাবে ভারতের সাথে যুদ্ধে লাগতে চাইছে। এটা একটা মানে হাস্যকর বিষয় যে একটা সবে জন্ম হওয়া দেশ, তারা সবে পাওয়ার পেয়েছে, আরে বহুদিনের কষ্টে, তার মধ্যে থেকে হায়দ্রাবাদ চাইছে পাকিস্তান দ্বারা কন্ট্রোল হবে। তো সেখানে কি করবে, বা একেবারে অপারেশন পোলো যাকে বলে, নামই দিয়ে দেওয়া হলো অপারেশন পোলো। এবং 1948 13 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর 1948, সর্দার বল্লভভাই প্যাটেল তখন তো স্বরাষ্ট্রমন্ত্রী, ফুল পাওয়ার, ছাড়বে না। এবং হায়দ্রাবাদ নিজেরা সেনা দল তৈরি করেছে, ওই সেনা দলকে তুরুপের তাসের মতো উড়িয়ে দিল আমাদের ভারতের নবগঠিত সেনাবাহিনী। এবং হায়দ্রাবাদকে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি অফিসিয়ালি ভারতের সাথে যুক্ত করা হলো। মানে এটাও কিন্তু স্বাধীনতার পরের প্রবলেম। জুনাগড়ে চলে আসে, জুনাগড়েও কিন্তু প্রায় 82% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, এবং এখানকার যিনি নবাব ছিলেন শাহনওয়াজ ভুট্টো, বলা যেতে পারে দেওয়ান, তিনি মুসলিম লীগের ঘোরতর সমর্থক ছিলেন। এবং পাকিস্তানের সাথে এনার বিশাল সূত্র, উনি যোগ হতে চাইছেন পাকিস্তানের সাথে, এখানে দাঙ্গা হাঙ্গামা চালায়, এখানকার জনগণকে খুবই সমস্যায় ফেলে, বিপদে ফেলে। তৎকালীন সময় কিন্তু আবার সেনা অভিযান করতে হলো, এবং সেনা অভিযানের দ্বারা শাহনওয়াজ ভুট্টো কিন্তু পালিয়ে যায় সেখান থেকে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এবং এখানকার যে জনগণ, তাদেরকে নিয়ে একটা গণভোট করা হয়, সেখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভারতের দলিলে অর্থাৎ ভারতকে যুক্ত হয়। এই গণভোটের মাধ্যমে জুনাগড়ও কিন্তু ভারতের সাথে যুক্ত হয়। তো এগুলো কিন্তু আমাদের ভারতের দেশ ভাগের পরবর্তী সমস্যা। পরবর্তীকালে আবার রাজ্যগুলোকে তৈরি করা হলো, প্রথমে অগ্রাধিকার দেওয়া হলো ভাষা ভিত্তিক ভাবে, তারপর আস্তে আস্তে জোনাল গুলো এলো, ডিস্ট্রিক্ট গুলো এলো। তো এই বিষয়ে আমরা একটা বিষয় বলে রাখি যে স্বাধীনতা আমাদের খুবই লড়াই করে, বহু রক্তে, কি কলকাতা, এদিকে বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, যে বঙ্গ, এই বঙ্গে দিনের পর দিন কিন্তু আগুন জ্বলেছে, এই বঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে, এই বঙ্গ রক্তাক্ত পরিবেশে মর্মাহত হয়েছে। এই বঙ্গের শিশু থেকে শুরু করে একেবারে বয়স্ক 80 বছরের নারী পর্যন্ত, তারাও কিন্তু শক্ত হাতে ব্রিটিশদের গুলির সামনে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য। সারা ভারতবর্ষের প্রথম সূত্রপাত যেখানে যাদেরকে ব্রিটিশ ভয় পেয়েছে, সেই হচ্ছে বঙ্গ। যে বঙ্গকে ভাগ করতে হয়েছে ব্রিটিশকে, যে বঙ্গের চিৎকার, যে বঙ্গের তদাপরতি, যে বঙ্গের লড়াই, যে বঙ্গের আন্দোলন, যে বঙ্গের এই বিদ্রোহ,
তার বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা কলকাতা থেকে 1911 খ্রিস্টাব্দে স্বাধীনতা দিল্লিতে নিয়ে গিয়েছে। তারা বাংলাকে ভাগ করেছে, তারা পারেনি এই প্রতিরোধকে, আন্দোলনকে রুখতে। সেই বঙ্গের অধিবাসী হয়ে, সেই বঙ্গবাসী হয়ে আমরা গর্বিত যে কলকাতায় মিছিল, কলকাতার ঢাক, কলকাতার দরজা, কলকাতার বুকে আগুন, কলকাতার মুখে বহু মানুষের নেতা হওয়া, সারা ভারত কি বিশ্বের দরবারে আজ নেতাজির নামটুকু কিন্তু আমরা সকলে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যে স্বাধীনতার প্রেক্ষাপট, ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে ইতিহাস এবং বর্তমানকে যদি এক জায়গায় ফেলি, দেশকে নিয়ে আমাদের ভাবার অনেক জায়গা রয়েছে। যে সেখানে আত্মবলিদান, শত শত মানুষের চিৎকার, শত শত মানুষের শহীদ রক্ত, এবং বর্তমান যে আমাদের কন্ডিশন, সেখানে আরো সংযুক্ত হয়ে, আরো মিলিতভাবে আমাদের থাকা প্রয়োজন আমাদের দেশের জন্য এবং বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। সবাই ভালো থাকবেন।